নমস্কার। লোকগৃহ আলোচনাটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছিল, সেই কারণে এটাকে দুটো পর্বে ভাগ করতে হচ্ছে। প্রথম পর্বে আমি সংজ্ঞা বলেছি এবং লোকগৃহের নির্মাণের উদ্দেশ্য, তার যে একটা ইতিহাস একেবারে আদিম জীবন থেকে, সেটা একটু আলোচনা করেছি। এবার দ্বিতীয় পর্বে বৈশিষ্ট্যগুলো আলোচনা করছিলাম, 11টি বৈশিষ্ট্য বলেছি। এবার বাকি বৈশিষ্ট্যগুলো এই পর্বে আমরা আলোচনা করব। ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজ এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, যারা আমাদের ঐতিহ্য, আমাদের লোক সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতি সম্পর্কে আগ্রহী। আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে এই চ্যানেলটি শেয়ার করবেন, কেননা একেবারেই নিজের ঐতিহ্যকে, নিজের সংস্কৃতিকে ভালোবেসে চ্যানেলটির উপস্থাপনা এবং এর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। আপনাদের সহযোগিতা সেখানে কাম্য। আপনারা কিছু কিছু বিষয় বলতে পারেন যেগুলো আমার আলোচনা করা দরকার, সেগুলো আমি আস্তে আস্তে করব। আমাদের যাদবপুর ইউনিভার্সিটির একটি ছাত্র একটি অনুরোধ করেছে, আমি নিশ্চয়ই বিষয়টি আলোচনা করব। একটু পড়াশুনো এবং গবেষণা না করে এই বিষয়গুলি আলোচনা করতে চাই না, তার কারণ অনেক বাংলাদেশেরও প্রচুর আমার বন্ধুরা নিয়মিতভাবে আমাকে জানান যে এই ভিডিওগুলো দেখে তাদেরও অনেক উপকার হচ্ছে। বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগ আছে, এছাড়া কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোকসংস্কৃতি পঠন পাঠন হয়ে থাকে, ফোকলোর পঠন পাঠন হয়ে থাকে। এছাড়া বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে লোকসংস্কৃতি বিশেষপত্র হিসেবে কিংবা গবেষণা স্তরে কাজ হচ্ছে। সুতরাং তারাও তাদের জ্ঞানের প্রয়োজনে এই চ্যানেলটা দেখে থাকেন এবং আমাকে প্রতিনিয়ত তাদের ভালোবাসা, তাদের দোয়া, তাদের আশীর্বাদ আমি পেয়ে থাকি। তাই একটু গবেষণা করে তবে আমি এই ধরনের আলোচনাগুলো করি। তো আমাদের লোকসংস্কৃতির বিষয়গুলো জানার জন্য আসলে বইপত্র বা উপযুক্ত জ্ঞান ভাণ্ডার আজও অভাব রয়েছে। যাই হোক, ধীরে ধীরে আমাদের নবীন বন্ধুরা প্রচুর বইপত্র আজকাল লিখছেন। আমি সবাইকেই বলবো যে শুধুমাত্র লোকসাহিত্য নয়, বস্তুগত লোকসংস্কৃতির যেমন কোনো বইই নেই। তো আমি একটি বইয়ের পরিকল্পনা নিয়েছি এবং তৈরি হচ্ছে সেটা। তো বস্তুগত লোক সংস্কৃতির আলোচনা সেই কারণে খুব অপ্রতুল। যাই হোক, যেটা বলছিলাম যে লোকগৃহের বৈশিষ্ট্য, এর আগে পর্বে আমি লোকগৃহের যে বৈশিষ্ট্যগুলো বলেছি তার মধ্যে রয়েছে সমাজের সাংস্কৃতিক অভিব্যক্তি, বস্তুগত সংস্কৃতি, ভৌগোলিক পরিবেশের প্রত্যক্ষ ও সুদূরপ্রসারী প্রভাব, উপাদান ও উপকরণে পরিবেশ নির্ভরতা, ঐতিহ্য বা পরম্পরা এবং দৈনন্দিন জীবন ও ঐতিহ্যগত বিশ্বাস, সংস্কার ও লোকাচারের প্রতিফলন। এছাড়া আকার, আয়তন, উচ্চতা, গঠনগত বৈশিষ্ট্য, পেশা এবং জাতিভেদে লোকগৃহ আলাদা আলাদা হয়ে থাকে। লোকগৃহ বাংময় অভিব্যক্তি। এছাড়া লোকগৃহ মানে একজন মানুষের বা একজন মানুষের পরিবারের শুধু বাস নয়, সেখানে আরও অনেক জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গের বাসস্থান হয়ে থাকে, অর্থাৎ একটা অখণ্ড জীবন প্রবাহ। এছাড়া লোকগৃহ বলতে শুধুমাত্র চার দেয়াল আর চালা নয়, একটা বাস্তুকে বোঝায়। সেই অখণ্ড জীবন প্রবাহের মধ্যে শিশুর জন্ম থেকে মানুষের মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গা সুনির্দিষ্ট। এছাড়া বলছিলাম যে লোকগৃহের মধ্যে আমাদের যৌথ অস্তিত্ব রক্ষার জন্য খাদ্য উৎপাদন প্রক্রিয়া ও প্রজনন আকাঙ্ক্ষার পরিপূরণ ঘটে। এবার বলবো লোকসংস্কৃতি। এই লোকগৃহকে কেন্দ্র করে প্রবহমান থাকে এক একটা পরিবার বা বংশক্রম। কয়েক পুরুষ ধরে দেখা যায় ওই গৃহে তারা বসবাস করছেন। কিছু ঐতিহ্য, কিছু মূল্যবোধ, কিছু রীতি সেখানে প্রবহমান থাকে এবং বংশ পরম্পরায় সেগুলো হস্তান্তরিত হয়। শাশুড়ি মা দিয়ে যান তার বৌমাকে, বৌমা দিয়ে যান তার বৌমাকে বা তার মেয়েকে। সেখানে
কিছু কিছু অলংকার বংশ পরম্পরায় বাহিত হয়, কিছু এমনকি বস্ত্র। আমরা জানি যে কমলা নেহেরু যে শাড়িটা তাঁতে বুনেছিলেন, সেই শাড়ি পরেই ইন্দিরা গান্ধীর বিবাহ হয়েছিল, সেই শাড়ি পরেই প্রিয়াঙ্কা গান্ধীরও বিবাহ হয়েছিল। এরকম, অর্থাৎ এটা তারা মানে পারিবারিক ঐতিহ্য বলে মনে করে থাকেন, একটা তাঁতে বোনা মোটা খাদির কাপড়, কিন্তু সেটাও একটা বিশিষ্ট বস্তুগত সংস্কৃতি। তো এরকম আমাদের গ্রাম বাংলায় প্রচুর পরিবার আছে, সেখানে কিছু নির্দিষ্ট তৈজস, কিছু নির্দিষ্ট মানে ফার্নিচার, মানে হয়তো একটা বিশেষ আলমারি, বিশেষ একটা আয়রন চেস্ট, বিশেষ একটা বাসন, একটা আমি আমার মানে পরিবারের মধ্যেই দেখেছি যে এগুলো কীভাবে হস্তান্তরিত হয়। মা দিয়ে যান, হয়তো 3 কন্যা, তার মধ্যে কোনো বড় কন্যাকে, জ্যেষ্ঠা কন্যাকে তিনি ভালোবেসে ওই রূপোর থালাটি দিয়ে গেলেন। তো এইভাবে সেখানে একটা হস্তান্তর ঘটে যায় এই গৃহের একটা অংশ। এবং মানে কিছু এই যে জীবন চর্যা, সেগুলো কিছু প্রতীক ও চিহ্নের মাধ্যমে গড়ে ওঠে, এবং সেগুলোর একটা নির্দিষ্ট অবয়ব আছে, এবং তার মধ্যে একটা বহুমাত্রিক তাৎপর্য আছে। সেগুলো পরে আরও আমি আলোচনা করব। যাই হোক, লোকগৃহের বহির্গত অন্তর্গত অবয়ব অনেকগুলি প্রবাহক ফ্যাক্টরসের উপর নির্ভরশীল। একটা তার যে আকার, তার বহির্গত বা অন্তর্গত ভেতরের যে আকার, সেটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরসের উপর নির্ভরশীল। কীরকম? সেই অঞ্চলের ইতিহাস, সেখানকার যে সাংস্কৃতিক ইতিহাস, সেটার উপরে কিন্তু বাড়ির মানে সেটা আমরা জানি উত্তরবঙ্গের বাড়ির গঠনটা একরকম, দক্ষিণবঙ্গের গঠনটা একরকম, উত্তর ভারতের একরকম, দক্ষিণ ভারতের একরকম। এগুলো সেই অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস, সেই অঞ্চলের জাতিগত বৈশিষ্ট্য, রেসিয়াল ক্যারেক্টারিস্টিক্স, তার জনবিন্যাস বা ডেমোগ্রাফি, তার প্রাকৃতিক পরিবেশ, সেই অঞ্চলের আঞ্চলিক রীতিনীতি, তার ধর্মভাবনা, অনেক কিছুর ওপর নির্ভর করে। হ্যাঁ, এই শবরদের মাটির গৃহ দেখেছি ভীষণ মজবুত আর খুবই পরিবেশ অনুকূল। আবার বীরহরদের যে গৃহ কুম্বাওয়ালে, সেটা খুবই প্রিমিটিভ, একটা মানে উল্টানো গামলার মতো সেটার আকার, এবং তার জানালা থাকবে না, দরজা কিছু নেই, একটা ঝাঁপ মতো আছে, সেখানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। মনে করে যে জানালা থাকলে সেখান দিয়ে অশুভ শক্তি ঢুকে যাবে। দরজা যদি খোলা থাকে, মানে দরজা এমন সিস্টেম করে যে খোলা করা যায়, রাখা যায়, বন্ধ রাখা যায়, ঝাঁপ সিস্টেম নয়, তাহলে বঙ্গা ওরা যে ওদের দেবতা, তিনি পালিয়ে যাবেন, তিনি চলে যাবেন। সেই কারণে ঘরটা একদম আবদ্ধ থাকে কুম্বাটা। তো এইরকম এক একটা জনগোষ্ঠীর এক এক রকম। আমরা জানি যে ইগলু, তারা গঠনটা কি অদ্ভুত, সেটাও এরকম উল্টানো গামলার মতো, পুরোটাই বরফ দিয়ে তৈরি, এবং 2 রকমের বরফ, একটা অস্বচ্ছ, একটা স্বচ্ছ। জানলা মানে যেখান দিয়ে বাতাস, বাতাস, এই আলো আসার দরকার, বাতাসটাই প্রশ্ন ওঠে না, আলো আসার দরকার, সেই জায়গাগুলো স্বচ্ছ, বাকি জায়গাগুলো অস্বচ্ছ। এবং আশ্চর্য ব্যাপার যে ঘরের ভেতরে কিন্তু শিল মাছের চর্বি দিয়ে তারা আলো জ্বালায়, কিন্তু তাতে বরফ হয়ে যায় না, গলে যায় না। মানে ছোটোবেলায় এগুলো আমার মনে হতো, ইগলুর মধ্যে ওরা আলো জ্বেলে থাকে, তাহলে গলে যায় না দেয়ালগুলো। যাই হোক, তো এরকম অনেক অনেক কিছু বৈশিষ্ট্য কিন্তু এই লোকগৃহের মধ্যে থাকে, এবং প্রত্যেকটা গোষ্ঠীর মানুষেরই লোকগৃহকে ঘিরে সঞ্চারিত ও সঞ্চিত থাকে মমত্ববোধ, তার স্বপ্ন, হ্যাঁ, এবং তার মধ্যে প্রবহমান থাকে সৃষ্টির আকাঙ্ক্ষা এবং নান্দনিকতা। এই নান্দনিকতার কারণেই প্রত্যেকটা গৃহেই অসংখ্য নান্দনিক লোকশিল্পের বৈশিষ্ট্য মানে উদাহরণ থাকে। সেখানে আলপনা দেওয়া হয়, সেখানে কাঁথা বোনা হয়, সেখানে পাটের সুন্দর সুন্দর শিকা দোলে, সেখানে বাঁশের সুন্দর সুন্দর চাঙারি কিংবা ঝুড়ি থাকে, সেখানে শিশুকে পুতুল গড়ে দেওয়া হয়, সেখানে আসনটিও বড় চমৎকার ভাবে বুনে নেওয়া হয়। মানে চাইলে বসার জন্য এক টুকরো কাপড়ই যথেষ্ট, মোটা করে বড় জোর সেটাকে করে নেওয়া যায়, কিন্তু কি চমৎকারভাবে মা ঠাকুমারা একটু 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 করে অপূর্ব সুন্দর আসন বুনতেন। চাইলে একটা মানে গ্লাসের মতো আকারের একটা কিছুর মধ্যেই জল দেওয়া যায়, কিন্তু আমাদের পরম্পরাগতভাবে আমরা দেখেছি যে পেতলের গ্লাস, তার গায়ে কত সুন্দর কারুকার্য করা, তার ধারগুলো খাঁচ কাটা তরঙ্গায়িত। মানে সৌন্দর্য না থাকলে বোধহয় সেটা তেমন করে তার ভালোবাসা, তার মমত্ববোধ, তার যত্নটাকে প্রকাশ করা হয় না। আবার শুধু
ওই খাঁজ কাটা মানে নকশা কাটা বাটির মধ্যে পায়েস দেওয়া হবে তা না, সেই পায়েসের ওপরে গোলাপের পাপড়ি, সেখানে দুটো কিশমিশ, দুটো কাজু ছড়িয়ে তবে খাবার পরিবেশন করা হবে। এরও কিন্তু লোকগৃহের যে কনসেপ্ট, তার মধ্যে কিন্তু এটাও মিলেমিশে একাকার হয়ে আছে। অর্থাৎ গৃহ মানে শুধু ভেতরে থাকা নয়, সেইটাকে ভালোবাসা, তার মধ্যে স্বপ্ন, তার মধ্যে মানে অনেক 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 আশা আকাঙ্ক্ষার পরিপূরণ। সুতরাং সেখানে অনেক কিছু সুন্দরভাবে গড়ে তোলা, এইদিকে একটা জবা গাছ লাগাবো, ওদিকে একটা শিউলি গাছ লাগাবো, এই যে ছোট্ট ছোট্ট ভাবনাগুলো এবং সেগুলোকে বড় সুন্দরভাবে নিকিয়ে নেওয়া, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু পুরোটার মধ্যে তার মানে লোকায়ত মানুষের যে মূল্যবোধ, যে স্বপ্নচারণা, যে কামনা বাসনা, সব কিছু কিন্তু অভিব্যক্ত হয়। এবং লোকগৃহ নির্মাণের লোকবিজ্ঞান ও প্রযুক্তি, সেটা কিন্তু স্মৃতিবাহিত পরম্পরাগতভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রভাবিত হয়। দারুণ ব্যাপার। এই বাড়িগুলো সহজে কিন্তু নির্মাণ করা যাবে। যে কেউ আপনাকে যদি দেয়, আমি দেয়াল বানাবো, আজকে বানাবো, কালকের ঝড়ে ভেঙে পড়ে যাবে। কীভাবে তার মাটিটাকে তৈরি করতে হবে, কীভাবে মাটিটার তালগুলোকে তৈরি করতে হবে, কীভাবে বাড়িটা একটু 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 করে তার ভিতটা কতটা হবে, কতখানি তার দেওয়ালটা চওড়া হবে, উপরের দিকের দেওয়ালটা কতটা চওড়া হবে, নিচের দিকে মোটা, উপরের দিকে পাতলা হয়ে যাবে, ছাদের আকারটা কীরকম হলে কতগুলো বাঁশ লাগবে, সমস্ত হিসাব আছে। তারা কোনো ইঞ্জিনিয়ারিং পড়েননি, বাড়ি বানাবে ঘরামি, তিনি কোনো হয়তো লেখাপড়াই জানেন না, কিন্তু পরম্পরাগত জ্ঞানের তার যে ভাণ্ডার, সেই ভাণ্ডার হস্তান্তরিত হয়েছে তার বাপ ঠাকুরদার কাছ থেকে, বা তিনি যার কাছ থেকে কাজটা শিখেছেন। এবং এই যে পরম্পরাগত জ্ঞান, সেই পরম্পরাগত জ্ঞানই কিন্তু তাকে এই গৃহ নির্মাণ করায় সাহায্য করছে। এবং এই জ্ঞানটাকে, এর মধ্যে লোকবিজ্ঞান আছে, এর মধ্যে প্রযুক্তি আছে। যদি বিজ্ঞান না থাকতো, বরফ দিয়ে ঘর তৈরি করা যেত না, কাঠ দিয়ে অত অসামান্য সুন্দর কারুকার্যমণ্ডিত গৃহ নির্মাণ করা যেত না, মাটি দিয়ে এত সুন্দর ঘর, যে ঘর কি ভয়ঙ্কর সমস্ত ঝড়কেও পর্যন্ত সামলে দিচ্ছে, এগুলো তৈরি করা যেত না। এই স্থাপত্যবিদ্যা না জেনেও এদের যে অভিজ্ঞতার ভিত্তিতে সঞ্চিত জ্ঞানকে নির্ভর করে লোকপ্রযুক্তির সাহায্যে নির্মাণ করে গৃহ, যা বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ঝড়কে সহ্য করে টিকে থাকতে সক্ষম। বর্ধমানে এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তাদের মাটির বাড়ির পাশে পাকা বাড়িও তৈরি হয়েছে এখন, কিন্তু মাটির বাড়িটাকেও তারা রক্ষা করেছেন। আমি জিজ্ঞেস করলাম যে বাড়িটা দেখে মনে হলো অনেক পুরানো, এটা কি ব্রিটিশ আমলে তৈরি করা? তো হাসলো, বললো না, এটা 250 বছর বয়স। সে কি? বললো হ্যাঁ, আমরা এই বাড়িটা নির্মাণের পর আমি 6ষ্ঠ পুরুষ এই বাড়িতে বাস করছি। হ্যাঁ, শুনে কি চমৎকৃত হলাম যে 6টা প্রজন্ম কেটে গেছে ওই বাড়িতে। তো এই যে একটা মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি, তার 6 পুরুষ ধরে টিকে থাকার সামর্থ্য রয়েছে, তো এমনি হবে না। সেই বিদ্যা হচ্ছে সঞ্চিত জ্ঞান, আমাদের পরম্পরাগত জ্ঞান। লোকগৃহের নির্মাণ পদ্ধতি কোনো পুঁথিগত বিদ্যা, প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রম বা ব্যাকরণ বিদ্যা নয়। যেটা বলছিলাম ওটারই এক্সটেন্ডেড একটা বিষয়। এর রীতিনীতি, এর নিয়ম, এর জ্ঞান, এগুলো সবই সংশ্লিষ্ট ব্যক্তি, পরিবেশ ও পরিজনদের থেকে ট্রায়াল এরর পদ্ধতির মাধ্যমে হাতে কলমে কাজ করতে করতে শিখেছে। এর মধ্যে অনেক জটিল ও সূক্ষ্ম জ্ঞানও থাকে। এই সূক্ষ্ম জ্ঞানটুকু না থাকলে কিন্তু, এর যথাযথ প্রয়োগ না হলে কিন্তু গৃহ নির্মাণের উদ্যোগ ব্যর্থ হতে পারে। যেমন দেখতে পাচ্ছি যে এই যে বলছি যে এস্কিমোরা তাদের বাড়ির মধ্যে কিছুটা অংশ স্বচ্ছ রাখে, কিছুটা অস্বচ্ছ রাখে। এই যে স্বচ্ছ যে বরফটা কোনখানে লাগাবে, কোথা থেকে আনবে, কিভাবে আটকাবে, কিংবা আমাদের এই মাটির বাড়ি যদি বলি, সেই মাটির বাড়ির সিঁড়ির ভেতরে মাটির সিঁড়িও থাকে। সেই সিঁড়িটা কীভাবে নির্মাণ করলে ভাঙবে না? অনেক ভারী জিনিস নিয়েও দোতলায় ওঠা হচ্ছে। আমার মামা বাড়িতে ছিল মাটির বাড়ি, হ্যাঁ, পাকা বাড়ি ছিল, তার সঙ্গে সঙ্গে মাটির বাড়ি ছিল। সেই মাটির বাড়ি দোতলা বাড়ি ছিল, এবং সেই কাঠের সিঁড়ি দিয়ে সেখানে উঠতাম আমরা। এবং সেই মাটির বাড়ির দোতলায় আবার আরেকটা চালা থাকতো, তার ভিতরে ধান টান রাখা হতো।
সেখানে মানে মূলত ওই ঘরটাকে মাটির বাড়িটাকে ভাণ্ডার হিসেবে ব্যবহার করা হতো, কারণ মাটির বাড়ির মেঝেতে অনেক দিন আলু থেকে যায়, আর পেঁয়াজ, রসুন, আদা সব ঝুলিয়ে রাখা থাকতো। হ্যাঁ, তো এবং সেই যে বাড়ির জানালাটা খুব ছোট্ট জানালা ছিল, কিন্তু মানে সেই জানালাগুলো মানে অনেকগুলো জানালা পরপর পরপর, মানে একটা বারান্দা, তারপরে ঘর, বেডরুম, তারপরে সিঁড়িঘর, এক রেখায় জানালাগুলো এমনভাবে করা ছিল। সেইখানে তো মানে কারেন্ট ছিল না, একদম ছোটোবেলায় গেলে ওই ঘরে গিয়ে একটা বিছানা ছিল, সে তার মধ্যে শুয়ে পড়তাম। শুয়ে পড়লেই না কত সুন্দর একটা তিত্তিরে হাওয়া দিত, খুব ভালো লাগতো আমার, এখনও মনে পড়ে। জানালার দিকে মাথা করে সোজা শুলেই মানে বারান্দা থেকে হাওয়াটা ঢুকবে, তারপরে ওই ঘরের বেডরুমে ঢুকবে, তারপরে বেডরুম থেকে ওই সিঁড়িঘর দিয়ে বেরিয়ে যাবে। পুরোটা এত ছোট্ট সূক্ষ্ম ক্যালকুলেশনের মাধ্যমে জানলার আকারটাকে গঠন করা হয়েছিল, এবং সেই সোজাসুজি কিন্তু আর বাকি জানলাগুলোকে প্লেস করা হচ্ছিল এক রেখায়, সরল রেখায় যে। এবং মানে ওই ঘরটার ঠিক অন্যদিকে একটা বড় পুকুর ছিল, সেই পুকুরের হাওয়াটা উপর দিয়ে, হাওয়াটা ঠান্ডা হাওয়াটা আসতো, বারান্দা দিয়ে ঢুকে তারপরে ওই বেডরুমে ঢুকতো। তো এই যে ব্যাপারটা, এই সূক্ষ্মতাটা কিন্তু এই পরম্পরাগত গৃহের মধ্যে খুব চমৎকারভাবে দেখা যায়, এবং সেখানে একটা ঘুলঘুলি রাখা থাকে বাতাস চলাচলের জন্য। মানে তারা কোনো পুঁথিগত জ্ঞান না পড়েও, ব্যাকরণ সিদ্ধ কিছু বিষয় না পড়েও কিন্তু তারা যে জ্ঞানটা তারা আহরণ করেছেন, এবং সেই জ্ঞানটা কিন্তু একদিনে তৈরি হয়নি, হাজার হাজার বছর ধরে সেই জ্ঞানটা তৈরি হয়েছে। এটা গোষ্ঠীর জ্ঞান হিসেবে রয়েছে, একজন মানুষের জ্ঞান শুধু নয়, সেটা একটা গোষ্ঠীর জ্ঞান। সেই গোষ্ঠীর জ্ঞানটা কিন্তু হস্তান্তরিত হয়েছে হাজার হাজার বছর ধরে। এটা লোকগৃহের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে তার মধ্যে ফসিল হয়ে আছে, জমে আছে, কম্পোস্ট হয়ে আছে কি না পরম্পরাগত জ্ঞান, দীর্ঘদিনের। এবার বলি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের লোকগৃহের যে প্রকারভেদ। এক হচ্ছে চালা অনুসারে, দুই হচ্ছে দুয়ারের সংখ্যা অনুসারে, তিন হচ্ছে উপাদান অনুসারে, চার হচ্ছে আকার অনুসারে। চালা অনুসারে এক চালা ঘর, দো চালা ঘর, তিন চালা ঘর, তেচালা, চৌচালা, আটচালা, বহুচালা, যতগুলো তার চালের সংখ্যা। একটা চালা হয় খুব গরিব মানুষদের, এক চালা, দোচালা। আমাদের পশ্চিমবঙ্গের গ্রামান্তরে বেশিরভাগই চার চালার ঘর দেখা যায় বা আট চালার ঘর দেখা যায়, কিন্তু 64 তালা, 132 তালা এরকম, 132 চালা এরকম ঘরও সন্ধান পাওয়া যায়। মানে এখন সংখ্যায় খুবই কমে গেছে। হ্যাঁ, পুরোনো বইগুলোতে আমি দেখেছি। তো অসংখ্য চালার ঘর হয়ে থাকে, তো ওইগুলোকে বহু চালা বলছি। দুয়ারের সংখ্যা এক দুয়ারি, দুই দুয়ারি, তিন দুয়ারি, চার দুয়ারি, দল দুয়ারি, অনেক দুয়ার যদি থাকে, আর গুনে বলা যাচ্ছে না, ওকে দল দুয়ারি। উপাদান অনুসারে আগেই বলেছি, কাঠের, মাটির, পাথরের, বাঁশের, দরমার, ডালপালার, হোগলার, ছিটে বেড়ার, অনেক রকমের উপাদান অনুসারে। আকার অনুসারে গম্বুজ সমন্বিত গোলাকার ঘর, সমতল ছাদ বিশিষ্ট বর্গাকার ঘর, সমতল ছাদ বিশিষ্ট আয়তাকার ঘর, মাচা সমন্বিত আয়তাকার ঘর, কিংবা আরও অনেক ধরনের আকার বিশিষ্ট ঘরও আমরা লক্ষ্য করি। এবং এই যে বিভিন্ন ধরনের চালা বিশিষ্ট, বিভিন্ন ধরনের দুয়ারের সংখ্যা বিশিষ্ট, বিভিন্ন উপাদান বিশিষ্ট পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ঘরগুলো, বেশিরভাগই কিন্তু তার যে কার বাড়ি, সেই বাড়ির কর্তার আর্থিক অবস্থা, সেই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য, সেখানকার প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ধরনের মানে বিষয়গুলো, অর্থাৎ সেখানে ঝড় হয় না, বরফ পড়ে না, লু বয়, সেগুলোর উপরে এই ধরনের যে চাল বা দেওয়াল বা উপাদান, সব কিছু নির্ভর করে। পরবর্তী সময়ে যদি সুযোগ হয় এইগুলো নিয়ে আবার ডিটেলস আলোচনা করা যাবে। এইগুলো নিয়ে অনেক অনেক কথা বলার আছে, সবগুলো আজকে এখানে আলোচনা করব না। আমি বলেছি আগেই যে লোকগৃহের সংজ্ঞা বৈশিষ্ট্য যেগুলো, সেগুলোই মূলত আমি এখানে আলোচনা করব। যেমন আমাদের দক্ষিণবঙ্গের যে মানে যে এই বিষয় নিয়ে অনেক কিছু বলার আছে, এই প্রসঙ্গেই বলি যে দক্ষিণবঙ্গ, আমি তো সুন্দরবনের মেয়ে, তো কাকদ্বীপ অঞ্চলের, তো আমাদের সুন্দরবনের যে মানে দরমার বাড়িগুলো
বেশিরভাগ হোগলা পাতা বা দরমার বাড়ি। কেন এই প্রশ্নটা আমার মনে হয়েছিল যে বেশিরভাগ নদীর ধারে যেসব গরিব মানুষ বাস করে সব দেখেছি ওই বাঁশ দিয়ে যে দরমা তৈরি হয় না, বাঁশকে মানে করে ফাটিয়ে সেই দরমা, না হলে হোগলা পাতার বাড়ি। কেননা যে গরিব মানুষ তারা এক চিলতে জমি পেয়েছে, সেই এক চিল সরকার থেকে হয়তো এক চিলতে জমি পাট্টা দিয়েছে, দেয়ালের জায়গাটাকে বাঁচাতে হবে। যত এই এত এক ফোঁটা জায়গা দেয় যে একটা ঘর কোনো রকমে হয়, তো সুতরাং দেয়ালের জায়গাটা বাঁচানোর জন্য ওই দরমার বা ইয়ের করলে দেওয়াল করতে হচ্ছে না। এবং মাটির দেওয়াল করলে অনেক দিন সময় লাগে, শ্রম দিবস অনেকগুলো নষ্ট হয়, গরিব মানুষ ওই একবার দরমা কিনে নিয়ে এসে। এবং একেবারে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যারা বাস করে নোনা লেগে যায় মাটির ঘরে, বর্ষায় নষ্ট হয়ে যায়, তার থেকে এইটা একটু কম খরচে হয়ে গেল। এরকম অনেক কিছু প্রয়োজনে কিন্তু তারা তৈরি করে। এবং নদীর তীরবর্তী যে ঠান্ডা হাওয়া দরমার ফাঁক দিয়ে ঘরে ঢোকে, তো এই সব কারণে। এবং যখন তখন ঝড় বৃষ্টিতে, ঝড় হয়তো সাইক্লোন এরিয়া, নষ্ট হয়ে যায়, বলে আবার করে ফেলে অল্প খরচে। এইরকম অনেক কিছু কন্ডিশান থাকে একটা বাড়ি নির্মাণের পক্ষে। হ্যাঁ, সেগুলো পরে একদিন আলোচনা করা যাবে। এবং বিভিন্ন ধরনের যে ঘরগুলো, সেই ঘরের যে আকার, যেমন এই যে চালা বললাম, চালা এটা হচ্ছে মেঘালয়ে গিয়েছি, সেখানে দেখেছি যে গাছের ওপরে ঘর তৈরি। হ্যাঁ, আবার ত্রিপুরায় হচ্ছে শস্য ক্ষেত্রে টং ঘর বলে, সেই ঘরগুলো হচ্ছে একটা বড় উঁচু মাচার ওপরে একটা ঘর, সারা রাত শস্য পাহারা দেওয়ার জন্য যে ঘর। এরকম মানে অনেক ধরনের অনেক বৈশিষ্ট্যপূর্ণ অদ্ভুত অদ্ভুত সমস্ত বাড়ি দেখি। টোডাদের ঘর একরকম, সে হচ্ছে এরকম কি বলবো, একটা যদি পাইপকে কেটে উল্টে দেওয়া হয় যেরকম দেখতে হয় সেরকম অদ্ভুত। হ্যাঁ, এরকম মানে এই হচ্ছে এর ভেতরে তাদের বাস। এবং এটাকে দুটো ভাগে ভাগ করে তার মধ্যে তারা একদিকে মহিষের দুধ ইত্যাদি জাল দেয়, দই ঘি তৈরি করে, আর অন্যদিকে তারা বসবাস করে। এটা টোটালি মানে এক একটা জনগোষ্ঠীর এক এক রকম ঘর, এক এক রকম তার বৈশিষ্ট্য, সেই ঘরের উপাদান এক এক রকম, সেই ঘরের বিশ্বাস সংস্কার এক রকম, সেই ঘরের মানে যাবতীয় বিষয় নির্ভর করে তার সাংস্কৃতিক পরিচয়ের ওপর, তার প্রাকৃতিক পরিবেশের ওপর। সেগুলো আলাদা আলাদা করে আলোচনার অসংখ্য সুযোগ আছে। তো আমি আজকে মূলত লোকসংস্কৃতির আলোচনায় লোকগৃহের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এই দুটি পর্বে আলোচনা করলাম। যদি এই আলোচনা আপনাদের কাজে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাবেন আপনারা লিখে যে এ ধরনের আর কি কি বিষয়ের উপরে ভিডিও করলে আমাদের লোকসংস্কৃতির এই চর্চা, এই গবেষণা, পঠন পাঠনে সুবিধে হবে।